কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর, যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। জেকেজির সাবরিনা আরিফের বিচার শুরু, রিমান্ড শেষ হওয়ার আগেই শাহেদ আদালতে, কর্মকর্তাকে তিরস্কার। করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২,৮৬৮, নমুনা পরীক্ষার নতুন ফির পরিপত্র জারি। সিনহা হত্যার ৭ আসামিকে কারাগারে প্রেরণ, বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই কাম্য নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। চাকরির পেছনে না ছুটে শিক্ষিত যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, কৃষি জমি রক্ষা করেই শিল্পায়নে এগোতে হবে, আকৃষ্ট করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। দেশের ভূখণ্ডের সীমাবদ্ধতা ও জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির ৭ম সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগ দেন বেজার সদস্যরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের কৃষি নির্ভর অর্থনীতির গুরুত্ব তুলে ধরেন। কৃষির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের প্রয়োজন উল্লেখ করেন তিনি। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাথে সাথে শিল্পায়ন আমাদের প্রয়োজন। শিল্পায়নের ক্ষেত্রে আবার আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশের ভূখণ্ডের দিক থেকে আমরা অত্যন্ত ছোট হলেও আমাদের জনসংখ্যা অনেক বড় এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি রেখেই শিল্পায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের শিল্পায়ন করতে হলে আমাদের সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে, যাতে করে খুব দ্রুত, কারণ একটা কাজ করতে গেলে আমাদের যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে ভূমি নিয়ে। এই সমস্যাটা যাতে না থাকে সেটা মাথায় রেখে আবার পাশাপাশি আমার ফসলি জমি, কৃষি জমি, সেটাও আমাকে রক্ষা করতে হবে, বনভূমি রক্ষা করতে হবে। এই সব কিছু চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি, কারণ বাংলাদেশের একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমিতদের নমুনা পরীক্ষায় জালিয়াতি ও ভুয়া সনদ দেওয়ার অভিযোগে জেকেজি চেয়ারম্যান সাবরিনা আরিফ, সিইও আরিফুল হক চৌধুরী সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালত অভিযোগ গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরু করেন। এদিকে রিমান্ড শেষ হওয়ার আগেই রিজেন্ট চেয়ারম্যান শাহেদকে আদালতে নেয় তদন্ত কর্মকর্তাকে তিরস্কার করে আদালত। রাসেল খানের রিপোর্ট। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার নামে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা ও জাল সনদ দেওয়ার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানের ২ শীর্ষ কর্মকর্তা সাবরিনা আরিফ চৌধুরী ও আরিফুল হক চৌধুরী সহ মোট ৮ জনকে আদালতে হাজির করা হয়। ২ দফা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালত অভিযোগ গঠন শেষে বিচার কার্যক্রম শুরু করেন। তড়িঘড়ি করে চার্জশিট দাখিল করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। মামলা আমরা পেপার সব পাইনি। আমরা সকালে আদালতে এসে বলেছি যে আমাদের কাছে পেপার সব আমাদের সাপ্লাই করা হয় নাই। তো মাননীয় আদালত আমাদেরকে কিছু সময় আবার দিলেন যে ২:৩০টার সময় শুনানি হবে। তো এত বড় একটা মামলা, যেখানে ৬০-৬২ পৃষ্ঠার চার্জশিট, এখানে আমাদের কম্পিল করে পড়াশোনা করে আমাদের আর সময় দিলে আমরা আরও ভালোভাবে স্টাডি করে আমরা প্রিপারেশন নিয়ে আমরা মামলাটার তথ্য দিতে পারতাম। মামলার কার্যক্রমকে দীর্ঘায়িত করার চেষ্টা চলছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আজকে আদালতে আমরা চার্জ গঠনের জন্য শুনানি করেছি এবং দুই পক্ষের আসামি পক্ষ ছিল। আমরা শুনানি করার অন্তে এই আসামিদের বিরুদ্ধে এই জালিয়াতি এবং টাকা আত্মসাতের যে মামলা, এই মামলায় তাদের প্রত্যেকের বিরুদ্ধেই চার্জ গঠন হয়েছে। এদিকে অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট চেয়ারম্যান শাহেদের রিমান্ড শেষ হওয়ার আগেই
তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন। সে সময় মামলার তদন্তকারী কর্মকর্তাকে তিরস্কার করেন আদালত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩,৮২২। এদিকে নমুনা পরীক্ষার নতুন ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে ১৬৬তম দিনে দেশে ৯১টি ল্যাবে ১৪,০৫৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে আরও ২,৮৬৮ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১৪,০৭,৫৫৬ জনের। এ পর্যন্ত মোট কোভিড-19 রোগীর সংখ্যা ২,৮৭,৯৫৯ জন। একদিনে ৩,২৫৩ জন সহ মোট সুস্থ হয়েছে ১,৬৮,৯৯১ জন। এদিকে করোনা পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে ভর্তি রোগী ও বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য ১০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ৩০০ টাকা নির্ধারণ করে পরিপত্র জারি করা হয়েছে। টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় ৪ পুলিশ সদস্য সহ ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্য আদালতে সিনহা ও শিপ্রার ব্যবহৃত ল্যাপটপ সহ সব উপকরণ পুলিশ হেফাজতে রাখার আবেদন খারিজ করে দিয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দুপুরে ৪ পুলিশ সদস্য সহ ৭ জনকে আদালতে হাজির করা হয়। ৪ পুলিশ সদস্য হলেন কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। অন্য ৩ জন পুলিশের দায়ের করা মামলার সাক্ষী। তারা হলেন পাহাড়ছড়া ইউনিয়নের মারিশ বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। ৭ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাব জানায়, রিমান্ডে থাকা আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বেশ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্য বেশ কিছু তথ্য পেয়েছি। তথ্যসমূহ প্রাপ্তি সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই এবং তার সত্যতা এবং বস্তুনিষ্ঠতা যাচাই বাছাই করছেন। তদন্তের সাথে বিস্তারিত বলাটা সমীচীন হবে না। এদিকে নিহত সিনহা ও তার সহকর্মী শিপ্রা দেবনাথ ও সেফাতের ব্যবহৃত ল্যাপটপ সহ অন্যান্য উপকরণ পুলিশ হেফাজতে রাখার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ হেলাল উদ্দিন এসব উপকরণ র্যাবের তদন্তকারী কর্মকর্তার হেফাজতে দেওয়ার নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব তথ্য জানান রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা। মানে ওই মামলার বাদী শফিকুল ইসলাম বক্তব্য শুনে আমার বক্তব্য সন্তুষ্ট ওই মামলার যাবতীয় কার্যক্রম আমার মামলায় নথিভুক্ত করেছে এবং আমাকে তদন্ত করে তার আবেদন খারিজ করেছে। সিনহা হত্যা মামলাটি সতর্কতা, পেশাদারিত্ব ও গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানায় র্যাব। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সে সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় বিচারের মাধ্যমে সব অপরাধীর শাস্তি হোক। আমরা কেউই চাই না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, আমরা একটা লোকও মারা যাক, বিচারের বাইরে সেটা আমরা চাই না। এবং আমরা চাই না যে, আমরা চাই সবার বিচার হোক, তারপর তার উপর শাস্তি হোক। কোনো ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায়, তো ঘটে গেলে আমাদের নিশ্চয়ই এটা আমরা সজাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রাকে কটূক্তির অভিযোগ এনে 2 পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিককে আদালত বলেন, জনস্বার্থ মামলা করতে ব্যক্তি হিসেবে তিনি সংক্ষুব্ধ নন। পত্রিকায় প্রকাশিত সংবাদ ধরে আদালত বলেন, শিপ্রা থানায় মামলা করতে গিয়েছেন, প্রয়োজন হলে তিনি রিট করতে পারেন। পরে আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। রিটকারী আইনজীবী জানিয়েছেন, অন্য বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করবেন তিনি। অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি জানান, এইচএসসি পরীক্ষার 15 দিন আগে নোটিশ আকারে শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেওয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেটা ধ্বংস করাই ছিল ঘাতকদের মূল উদ্দেশ্য। আলোচনায় বক্তারা যুদ্ধাপরাধীদের মতো জাতির পিতার হত্যাকারীদের নামও সরকারি প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। এখনও তো পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার মতো অনুকূল নয়। এইচএসসি আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছিল, 1 এপ্রিল থেকে হবার কথা ছিল। 15 দিন অন্তত পক্ষে তাদেরকে নোটিশ দিয়েই আমরা আমাদের পরীক্ষা নেব। পাপিয়ার মতো আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে যুব মহিলা লীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় যোগ দেন তিনি। যে কোনো অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ড, পাপিয়ার মতো কোনো অপকর্মকারীর অনুপ্রবেশ যাতে না ঘটে ভবিষ্যতে সেদিকে খেয়াল রাখতে হবে। তিস্তা ও ধরলার পানি কিছুটা কমলেও লালমনিরহাটের নদী ভাঙন তীব্র হয়েছে। কয়েক দফা বন্যার পর ভাঙনের কারণে দুর্ভোগ আরও বেড়েছে নদী তীরবর্তী মানুষের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 21 প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন রত্না জামান। লালমনিরহাটের বিভিন্ন এলাকায় তিস্তা ও ধরলার ভাঙন তীব্র হয়েছে। সদরের গোকুন্ডা গ্রাম তিস্তার ভাঙনে 5 দিনে প্রায় 50টি বসতভিটা ও কয়েকশো বিঘা আবাদি জমি নদীতে বিলীন। ধরলার ভাঙনে সদরের চর ফলিমারি গ্রামের 20টি বাড়ি নদীতে তলিয়ে গেছে। নিজ উদ্যোগে ধরলা নদীর ভাঙন ঠেকাচ্ছেন এই গ্রামের মানুষ। আমার এই নদী এলাকা চর ভাঙি যাইতেছে, কেউ এসে সাড়া দিতেছে না। কোনো নেতা কর্মী কেউ এ পর্যন্ত আসি আমার দেখা সাক্ষাৎ করেও নাই, কোনো আশ্বাসও দেয় নাই। 8-10 দিন থাকি এই নিরীহ মানুষ খাওয়া নাই, দাওয়া নাই। হ্যাঁ ভাই, বাড়ি বাড়ি বাস কালেকশন করিয়া, চাঁদা কালেকশন করি, আমরা নিজে শ্রম দিয়ে এই কাজ করতেছি। শুষ্ক মৌসুমে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এভাবে ভাঙন তীব্র হয়েছে বলছেন নদী পাড়ের লোকজন। 20-25টা বাড়ি এখানে নদী ভাঙি চুরমুর করে দিছে। সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমেছে, কিন্তু জেলার নিম্নাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর এলাকায় বন্যা দুর্গত কয়েক লাখ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। গাজীপুরে নদ নদীর পানি কমলেও কালিয়াকৈরের 182 গ্রাম এখনও পানিবন্দী। এদিকে গাইবান্ধায় দ্বিতীয় দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রায় 100 একর জমির আখ পচে নষ্ট হয়ে গেছে। রত্না জামান, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন 1000 কোটি টাকার নিচে নামল। শেষ দিকে 15 মিনিট সময় বাড়িয়েও লেনদেনে গতি ফেরানো গেল না। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 186টির, আর অপরিবর্তিত রয়েছে 44টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স মাত্র 3 পয়েন্ট বেড়ে উঠে আসে 4794 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 936 কোটি 89 লাখ টাকা। সূচক কমেছে সিএসিতে লেনদেন হওয়া 264টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 100টির, কমেছে 129টির, আর বদলায়নি 35টির দর। আর সিএসিতে মোট লেনদেন হয়েছে 27 কোটি 86 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর, যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। জেকেজির সাবরিনা আরিফের বিচার শুরু, রিমান্ড শেষ হওয়ার আগেই শাহেদ আদালতে, কর্মকর্তাকে তিরস্কার।
করোনায় আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 2868। নমুনা পরীক্ষার নতুন ফির পরিপত্র জারি। সিনহা হত্যার 7 আসামিকে কারাগারে প্রেরণ, বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই কাম্য নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।